এবারে জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানসম্মত সেবা না দিলে চাকরি থেকে অব্যাহতির পরামর্শ দিয়েছেন তিনি। সরকারি চিকিৎসকদের হাজিরা নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি এবং বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার মান বাড়াতে তদারকির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। বলেন, তৃণমূলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছতে কাজ করছে সরকার। সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে চিকিৎসক এবং নার্সদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেবামূলক একটা মানসিকতা এটা আমাদের চিকিৎসকদের মধ্যে যাতে হয়, এই বিষয়টা সম্পর্কে তাদের এই সচেতনতা সৃষ্টি করা দরকার। প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই। এখন আমরা নার্সকে দ্বিতীয় শ্রেণী করে দিয়েছি বলেই আবার আরেকটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে, তো ওই দ্বিতীয় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই। সরকারি সব হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের আইডি কার্ডও করা আছে, বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়। তো সেই ব্যবস্থাটা বোধহয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত, যে কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা চালু হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা ও মান উন্নয়নে নজরদারি বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা। ডাক্তারগুলি যেন সঠিকভাবে তারা শিক্ষা নিয়েই হয়, বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলির দিকে আরো একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা সামগ্রী কেনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কি কি আছে না আছে, কি দরকার না দরকার, এটা সম্পূর্ণ ডিজিটালাইজ সিস্টেম অটোমেশনে করে দেওয়া দরকার। তাহলে এখানে আমার মনে হয় একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতা থাকবে, অপচয় হবে না, অপচয় রোধ হবে, যেটা প্রয়োজন সেটাই ক্রয় করা হবে, যেটা প্রয়োজন না সেটা করা হবে না। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের সাথে ভালো আচরণ করতে দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে এক জনসভায় তিনি বলেন, একটি খারাপ কাজে সব উন্নয়ন ম্লান হয়ে যেতে পারে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করায় দেশের উন্নয়ন করে তার প্রতিদান দেবে সরকার। এর আগে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমকে নিয়ে হাতিয়ার নলচিরা ঘাটের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এই বিজয় যদি ধরে রাখতে হয় তাহলে জনগণের সঙ্গে উন্নয়নের পাশাপাশি ভালো আচরণ করতে হবে। শিক্ষা খাতে দুর্নীতি হলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে কোচিং বাণিজ্য একটি নতুন ধরনের অপরাধ এবং শিক্ষকদের পাঠদানে ব্যর্থতার কারণে এই বাণিজ্য চলছে। এক রিটের শুনানিতে এমন পর্যবেক্ষণের কথা জানায় হাইকোর্ট। রবিবার সকালে চট্টগ্রামের 3টি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান দুদক চেয়ারম্যান। একটি বিদ্যালয়ের 8 শিক্ষকের মধ্যে 7 জনকেই কর্মস্থলে পাননি তিনি। আরেকটি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন 2 শিক্ষক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে দিয়ে সামনে বসে আছে, প্রত্যাশা এই যে বাচ্চারা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমাদের শ্রেণীকক্ষে বাচ্চা আছে, শিক্ষক নেই। কারো চাপে মাথা নত না করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। যে শিক্ষার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কোয়ালিটি এডুকেশনে কোনো ছাড় দেওয়া হবে না। প্রায় একটা কথা আমরা শুনি, স্যার আমি চাপে পড়ে এই কাজ করেছি। চাপে পড়ে আপনাকে কে এই কাজ করতে বলেছে? চাপে আপনারা কাজ করবেন না। চাপ মাথা নত করা। মাথা নত কেন করবেন? আপনি তো কারো দয়া চাকরিতে আসেন না। এদিকে কোচিং বাণিজ্য নিয়ে এক রিটের শুনানিতে আদালত কিছু পর্যবেক্ষণ দেয়। এতে বলা হয়, কোচিং বাণিজ্য একটি নতুন ধরনের অপরাধ এবং শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদানে ব্যর্থতার কারণেই এই বাণিজ্য চলছে।
শুনানি শেষে কোচিং বাণিজ্য বন্ধের বিষয়ে রায় পিছিয়ে আগামী 7 ফেব্রুয়ারি ধার্য করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর চা চক্রে কোনো আশার আলো দেখছেন না জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নীতি নির্ধারক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আর গেল নির্বাচনকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রতিপন্ন করতেই চা চক্রের আয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তবে এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন বিকল্পধারার চেয়ারম্যান AQM বদরুদ্দোজা চৌধুরী। চা চক্রে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টকে। তবে এ নিয়ে কোনো আশার আলো দেখছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 2-1 দিনের মধ্যে স্টিয়ারিং কমিটির বৈঠকে চা চক্রে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। চা খেতে যেতেই পারি, কিন্তু তাদের কোনো রকম দেশের বা গণতন্ত্রের জন্য কোনো লাভ আনবে না। যিনি আমাদেরকে লুণ্ঠন করেছেন, আমাদের বিরুদ্ধে হাজার হাজার গায়েবী মামলা দিয়েছেন, তার চা খেতে যাওয়াটা কতটুকু শোভনীয়। প্রধানমন্ত্রীর চা চক্রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিকল্পধারার চেয়ারম্যান AQM বদরুদ্দোজা চৌধুরী। উনি তো এখানে দাবি দেওয়ার মিটিং বলে কোনো উল্লেখ করেন না, আমি যা দেখতে পাচ্ছি। সেখানে অযাচিতভাবে দাবি দেওয়া তো আমার তো মনে হয় এটা খুব একটা শালীনতা পদের পরিচয় হবে না। আমরা সে ধরনের কোনো প্রস্তাব যাব না। ইয়েস, যদি আলোচনা করতে চান অফকোর্স তখন আলোচনা করব। আনুষ্ঠানিক না হলেও চা চক্রে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান। আমি বিশ্বাস করি এই চা চক্রে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। যারা আসবেন তারা যদি সংসদ নিয়ে কোনো সংশয় থাকে তারা সে ব্যাপারে কথা বলতে পারেন এবং তাদেরকে সে ব্যাপারে আশ্বস্ত আমরা ইতিমধ্যে করেছি, আশ্বস্ত করব। এদিকে রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রীর চা চক্র নিয়েও কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তারা ব্যস্ত হয়ে গিয়েছে কিভাবে তাদের এই যে প্রহসনের সরকার, সেই সরকারকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকে এই চা চক্রের আয়োজন করা হয়েছে। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমান সহ বিদেশে থাকা সব খুনি ও সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে যুক্তরাজ্য আন্তরিক বলেও জানান তিনি। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও ব্রিটিশ হাই কমিশনারকে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের তো অবশ্যই আমাদের যারা খুনি এবং কনভিক্টেড তাদের নিশ্চয়ই আমাদের দেশে এনে বিচার করা, আমরা সেটা চাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকাকে পরিকল্পিত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। ডিবিসি নিউজকে তিনি বলেন, নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। এদিকে ঢাকা উত্তর সিটির সবখানে সমান নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সাধারণ ভোটাররা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিট পেয়েছেন শনিবার রাতেই। তাই বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন পোশাক শিল্পের ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। সকালে উত্তরা 4 নম্বর সেক্টরের মাঠে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিলেন তিনি। বললেন, নির্বাচনে জয়ী হলে ঢাকাকে যানজটমুক্ত সবুজ বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলবেন। দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে, বিশেষ করে ঢাকা শহরে যে আমাদের যে তরুণরা যারা আছে তাদেরকে নিয়ে, খেটে খাওয়া মানুষকে নিয়ে আমরা একটা সুন্দর ঢাকা শহর গড়ার প্রত্যয় আমার আছে। ঢাকা শহর কিন্তু পানির কাছে আমরা জিম্মি হয়ে যাচ্ছি। আমাদের এখন সময় এসেছে এগুলো নিয়ে কাজ করার। আমাদের সময় এসছে যে ভিতরে ঢুকে সমস্যা চিহ্নিত করা। ভুলে যাননি উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের কথাও। জানান, নির্বাচনে জয়ী হলে ঢাকাকে নিয়ে আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করবেন। আনিস ভাই বিশেষ করে স্বপ্ন না, স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমাদেরও সকাল থেকে কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করতে পারলে আমার বিশ্বাস এই ঢাকা শহরকেও আমরা একটা নান্দিত ঢাকা শহর করতে পারবো। এদিকে সাধারণ ভোটাররাও বলছেন, আনিসুল হকের রেখে যাওয়া কাজগুলো বাস্তবায়ন দেখতে চান তারা। চলমান ঢাকা যেভাবে আছে, গ্রিন ঢাকা যেটা আমরা দেখছি, এই
ধারাবাহিকতা উনি কন্টিনিউ রাখবেন এবং ওনার উপরও আমাদের আস্থা আছে। যারা খারাপ লোক আছে তাদের হবে উনি সৎ ভাই, যারা ভালো মানুষ আছে তারা হবে আপন ভাই। এদিকে যোগ হওয়া ওয়ার্ডগুলোর ভোটারদের প্রত্যাশা তাদের প্রতি যেন অবহেলা দেখানো না হয়। আমাদের যে উত্তরা দেখি, আমরা গুলশান 1 দেখি, ঠিক এরকম ওই জোনের মতো এরকম আমাদের এই জোনটা উন্নয়ন হবে, এটা আমরা খুব আশাবাদী। অঙ্গীকারগুলো তারা দেয়, তারা যেন ওই অঙ্গীকারগুলো সঠিকভাবে পালন করে। আগামী 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উপনির্বাচনের ভোট গ্রহণ। একই সাথে অনুষ্ঠিত হবে 36টি বর্ধিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। মেয়াদ অনুযায়ী 5 দফায় উপজেলা নির্বাচন করতে যাচ্ছে কমিশন। প্রথম দফার নির্বাচন হবে 8 অথবা 9 মার্চ, দ্বিতীয় দফায় 18, তৃতীয় দফায় 24শে মার্চ, 31শে মার্চ চতুর্থ দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর পঞ্চম এবং শেষ দফায় 17টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 14 জানুয়ারি কমিশনের 42তম সভায় 5 ধাপে বিভাগ অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু কমিশনারদের মধ্যে ভিন্ন মত থাকায় 43তম কমিশন সভায় সিদ্ধান্তের পরিবর্তন আসে। অবশেষে মেয়াদ শেষ হচ্ছে, এর ভিত্তিতেই ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। 21শে মার্চের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 8 জেলার 69টি উপজেলার। প্রথম ধাপে এসব উপজেলা নির্বাচন 8 অথবা 9 মার্চ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। 18 মার্চ দ্বিতীয় ধাপে নির্বাচন হবে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের 15 জেলার 125টি উপজেলায়। 24 মার্চ তৃতীয় ধাপে নির্বাচনের জন্য খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 17টি জেলার 112টি উপজেলাকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি নির্বাচন হবে চতুর্থ দফায়। 31শে মার্চ চতুর্থ দফার নির্বাচন হবে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 24টি জেলার 159টি উপজেলায়। আর সবশেষ পঞ্চম দফায় নির্বাচন হবে রোজার ঈদের পর। এই শেষ দফায় নির্বাচনের জন্য 17টি উপজেলাকে চিহ্নিত করা হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদ শূন্য হয়েছে অথবা পদত্যাগ করেছেন এমন উপজেলা পরিষদগুলোর নির্বাচন প্রথম দফায় 69টি উপজেলার সঙ্গে করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে 3রা ফেব্রুয়ারি। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা 3 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার ইউনুস আলী সরকার। 132টি কেন্দ্রে নৌকা পেয়েছে 1,21,163 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিলারা খন্দকার পেয়েছেন 24,385 ভোট। এর আগে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়, তবে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে ভোট বর্জন করেন জাসদ সমর্থিত প্রার্থী খাদেমুল ইসলাম খুদি। গত 20শে ডিসেম্বর মারা যান ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী টিআইএম ফজলে রাব্বি চৌধুরী। পরে ভোট স্থগিত করে 23শে ডিসেম্বর পুনঃ তফসিল দেয় নির্বাচন কমিশন। যশোর সদরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান সহ শহরের 6টি স্থানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে 12টি বোমার কৌটা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাত 3টার পর কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা চালানো হয়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ও সদর উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন হোটেল জাবিরে বোমার বিস্ফোরণ ঘটে। এর আগে শাহিন চাকলাদারের বাসা ও চাকলাদার ফিলিং স্টেশনে বোমা হামলা হয়। এছাড়া শহর আওয়ামী লীগ নেতা ইমাম হাসান ও এক যুবলীগ নেতার বাসায় বোমা হামলা হয়। এদিকে বোমা হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা। কাজী নাবিল আহমেদ, ওনার বাড়িতে পরপর 3টি ককটেল চার্জ হয়েছে। এরকম করে শহরের বিভিন্ন জায়গায় সারা রাতে প্রায় 5 থেকে 6টি স্থানে বিভিন্ন ককটেল চার্জ হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে আভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবেই তারা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য এ ধরনের ককটেল চার্জ করছে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। মোবাইল ফোনে ইন্টারনেট সেবায় প্যাকেজ, ভয়েস কল, অফার বা বান্ডেলের সর্বনিম্ন মেয়াদ রাখতে হবে 3 দিন।
1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করতে নতুন এই নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসির জারি করা নির্দেশনায় আরও বলা হয় 30 দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। এছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ 5 টাকা পে পার ইউজ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা পার হলে গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ বান্ডেল অফার সাবস্ক্রাইব করতে হবে। বিটিআরসি আরও জানায়, মোবাইল অপারেটরগুলো কি পরিমাণ প্যাকেজ বান্ডেল অফার দিতে পারবে তার সর্বোচ্চ সংখ্যা পরে নির্ধারণ করে নির্দেশনা জারি করা হবে। রোহিঙ্গাদের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক তহবিল গঠন জরুরি বলে মনে করেন বিদেশি গবেষকরা। বিকেলে ব্র্যাক সেন্টারে রোহিঙ্গা সংকট সমাধান ও মানবিক বিপর্যয় মোকাবেলা বিষয়ে এক সেমিনারে এই কথা বলেন গবেষকরা। সেমিনারে সিঙ্গাপুর নানিয়ং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর অ্যালিস্টেয়ার ডি.বি. কুক তার গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার উদার হলেও তাদের সহায়তায় আন্তর্জাতিকভাবে বড় ধরনের তহবিল দরকার। একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সাথে রোহিঙ্গাদের যাতে কোনো সংকট তৈরি না হয় সে বিষয়ে সমন্বয়ের তাগিদ দেন সিঙ্গাপুরের এই গবেষক। ভালো কাজে কেউ বাধা হলে তাকে অপসারণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। দুপুরে চট্টগ্রাম রেলওয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় রেলের কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মন্ত্রী জানান, দোহাজারী কক্সবাজার ঘুমধুম রেল লাইন প্রকল্প ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ ও দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করবে। ঢাকা চট্টগ্রাম রুটে হাই স্পিড ট্রেন প্রকল্প চালু হলে নন স্টপে 57 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে। সম্প্রচার নীতিমালা হলে অনলাইন পোর্টালগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ক্লাবের সম্মেলনে একথা বলেন তিনি। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সমস্ত স্টেক হোল্ডারদের মতামত নিয়ে যারা বাস্তবায়ন করবে তাদের সাথে আলোচনা করে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যত সহসা সম্ভব নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করব। নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে 18 জনকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর নবাবপুরের আলুবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম সারোয়ার আলম। এ সময় বৈদ্যুতিক তার তৈরির 5টি কারখানা এবং গোডাউন সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা হয় 4 কোটি টাকার নকল বৈদ্যুতিক তার। নির্বাহী হাকিম জানান, নকল ও নিম্নমানের তার কিনে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, সেই সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকিও বাড়ছে। তিনি জানান, ব্যবস্থা নেওয়া প্রতিটি কারখানায় দেশের নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠানের নকল তার তৈরি করত। কক্সবাজার ও টেকনাফে বন্দুকযুদ্ধে 56 মাদক ব্যবসায়ী নিহত হলেও শীর্ষ কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এমনকি মাদক ব্যবসায় জড়িত অনেকের নামও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় না থাকায় তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। টেকনাফ সীমান্তে নাফ নদী পার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই প্রবেশ করছে মরণনেশা ইয়াবা। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইয়াবার চালান। অভিযান শুরুর পর কক্সবাজার ও টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিলেও এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছে তালিকার বাইরের অনেকেই। টেকনাফের সাবেক সংসদ জানান, সীমান্তে নজরদারি না বাড়ালে ইয়াবা ব্যবসা বন্ধ করা সম্ভব হবে না। গডফাদারগুলো আত্মসমর্পণ করলো, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে তারা আত্মসমর্পণ করলো, এতে করে ভালো দিকও আছে। অত ইয়াবা ব্যবসা কমে যেতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ হবে এটা আমি বলতে পারছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকায় চিহ্নিত ইয়াবা পাচারকারীর সংখ্যা 1151 জন। এর মধ্যে শীর্ষ মাদক ব্যবসায়ী 73 জন। টেকনাফ থানায় এ বিষয়ে জানতে গেলে উত্তেজিত হয়ে বাধা দেন পুলিশের এসআই জয়নাল। এ তালিকার 1 থেকে 10-এর মধ্যে আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার পরিবারের বেশ কয়েকজনের নাম। এদের কেউই বন্দুকযুদ্ধ বা গ্রেফতারের মুখোমুখি হয়নি। শীর্ষ মাদক পাচারকারী হিসেবে যে 1000-এর উপরে যে লিস্ট আছে সেখানে যারা অবস্থান করছে তাদের অন্য পরিচয়গুলো কিন্তু খুবই আপনার
এটা একটা ডিমান্ডেবল। ক্রস ফায়ার বলি কিংবা তাদেরকে গ্রেফতার বলি, কেন করা হচ্ছে না? তবে পুলিশ সুপার জানালেন মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যাদেরকে আমরা আসামি ধরি সে তার গডফাদারের নাম বলতে হয় যে আমি অমুকের মাল বহন করতেছি। তো এরকম সুনির্দিষ্ট অভিযানের ভিত্তিতে পুলিশ সবসময় অভিযান চালায়। তা আমরা এরকম অভিযোগ যে সকল ক্ষেত্রে পেয়েছি আমরা তাদেরকে ধরেছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। গত বছর মাদক বিরোধী অভিযান শুরুর পর বন্দুকযুদ্ধে যেসব মাদক ব্যবসায়ী নিহত হয়েছে তাদের মধ্যে 27 জনেই টেকনাফের বাসিন্দা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, কক্সবাজার। অন্যজনের নাম, সনদ এবং বিএমডিসির নিবন্ধন নম্বর ব্যবহার করে দিব্যি চিকিৎসা দিচ্ছেন পাবনার ভাঙ্গুড়া হেলথ কেয়ার ক্লিনিকের এক ভুয়া চিকিৎসক। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন মাসুদ করিম নামের ওই প্রতারক। ডাক্তার মাসুদ করিম পাবনার ভাঙ্গুড়া হেলথ কেয়ারে কর্মরত আছেন আল্ট্রাসনোলজিস্ট ও আবাসিক চিকিৎসক হিসেবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর পাবনা শাখার আজীবন সদস্য তিনি। সম্প্রতি জানা যায় তার নাম, সনদ ও বিএমডিসি নিবন্ধন নম্বর সবই ভুয়া। অন্য একজনের সনদ ও বিএমডিসি নম্বর ব্যবহার করে প্রতারণা করে আসছেন দীর্ঘদিন থেকে। মাসুদ নামে অনেকে থাকতে পারে, কিন্তু মাসুদ করিম নামে একজন ডক্টরই আছে। তো যার ফলে ওই যখনই আমাকে সে ওই ছবিটা দেখায় সাথে সাথে আমি বুঝতে পারি যে আসলে যে মাসুদ করিম নামে পরিচয় দিচ্ছে সে ভুয়া। আর চিকিৎসক বন্ধুদের সহায়তায় বিষয়টি জানতে পেরে পাবনায় ছুটে আসেন আসল ডাক্তার মাসুদ করিম। এমন প্রতারণায় বিস্মিত তিনি নিজেও। অলরেডি আমি র্যাবকে অবহিত করেছি। আমাদের এখানকার পাবনার যে এসপি সাহেব উনি আমাকে সময় দিয়েছেন, উনার সাথে কথা বলে আমি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি। দীর্ঘদিন ধরে এমন প্রতারণার শিকার হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভুয়া মাসুদ করিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। 7 বছর ধরে ডাক্তারি করতেছে, এখন আমরা দেখতেছি জানতেছি ভুয়া। সে এখন কিভাবে চিকিৎসা করতেছে, এদের পিছনে কারা আছে, এটা আইনি প্রশাসন খুঁজে দেখার দরকার। এতদিন আমরা বাংলাবাসী এ বিষয়ে আমরা কিছু জানতাম না। একজন ভুয়া প্রতারক ডাক্তার হিসেবে এখানে 8 বছর যাবৎ আমাদের বাংলাবাসীর সঙ্গে প্রতারণা করছে। এ বিষয়ে আর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশ প্রশাসনের। তাকে প্রথমত খুঁজে বের করব এবং তাকে খুঁজে বের করার পরে তার ঠিকানাটা পেলে আমরা তার নামে রেগুলার মামলা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা ঠেকাতে নিয়মিত অভিযান চালিয়ে চিকিৎসকদের শিক্ষা সনদ সহ অন্যান্য কাগজপত্র যাচাই বাছাইয়ের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। বাংলার জনগণ ভোট নয় গণরায় দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মন্ত্রী সহ সংসদ সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃষিমন্ত্রী বলেন, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, সেই অগ্রযাত্রায় আবারও বাংলার মানুষ নৌকায় আরোহণ করেছে। বিএনপি যতই ষড়যন্ত্র করুক তাতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্য ছাড়াও পৌরসভার মেয়র, চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামদানি ও ইলিশের পর এবার ভৌগোলিক নির্দেশক সনদ পেল চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। এর ফলে এই আমের উপর বাংলাদেশের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা হলো। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এই সনদ দেয় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী স্থানীয় সম্পত্তির সংরক্ষণের উদ্যোগ ব্যর্থ হলে তা বেহাত হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। তাই এসব পণ্যের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা জরুরি। অন্যদিকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, পর্যায়ক্রমে অন্যান্য আমকেও জিআই সনদ দেয়া হবে। ল্যাংড়া, আশ্বিনা, হারিবাঙ্গা আর কি আছে যেগুলি, আর ফজলি আম তো বিশাল আছেই। এই যে আমাদের যে অরিজিন যেটা আছে সেটাকে অবশ্যই সারা বিশ্বে আমাদেরকে পরিচিত করতে হবে। অমর একুশে গ্রন্থমেলা সামনে রেখে বইয়ের প্রচ্ছদের কাজে ব্যস্ত চিত্রশিল্পীরা। বইয়ের প্রচ্ছদ আর ভেতরটা রাঙিয়ে তুলতে এখন ব্যস্ত তারা। বলছেন, কাজের পরিমাণ বাড়লেও প্রাণের বইমেলা কাজের গতিতে আনে ভিন্ন মাত্রা। পাতা উল্টানোর আগে একটি বই আর পাঠকের মাঝে সেতু বন্ধন তৈরি করে প্রচ্ছদ।
পুরো বইয়ে লেখক কি বলতে চেয়েছেন তার চিত্রই তুলে ধরেন প্রচ্ছদ শিল্পী। বইমেলার আগে ব্যস্ত সময় পার করছেন প্রচ্ছদ আঁকিয়েরা। সৃষ্টিশীলতা দিয়ে প্রতিটি বইকেই নান্দনিক করে তুলতে চান তারা। এই বইমেলা আসলে আমাদের একটু ঘুরে দাঁড়াতে হয় যে এই যে আমাদের এখন ছবি আঁকতে হবে শিশুদের নিয়ে বা বড়দের প্রচ্ছদ নিয়ে, এগুলো নিয়ে করতে হবে। বিভিন্ন প্রকাশকের চাপ। আমাদের দেশের ইলাস্ট্রেশন প্রচ্ছদ দেখলে বোঝা যায় যে এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের রং। এই বিষয়টা কিন্তু থাকতে হবে। আমি সবসময় কিন্তু গতানুগতিক ধারা কিন্তু এটা করি। শুধু প্রচ্ছদই নয়, অমর ২১ গ্রন্থমেলাকে ঘিরে শিশুদের বইয়ে অলংকরণের কাজের চাপও বেশি। বইয়ের কথার সঙ্গে মিলিয়ে ২ বা ৪টি রঙে শিল্পীরা তার সারমর্ম তুলে ধরেন ছবিতে। সব পাণ্ডুলিপি পড়া আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু পাণ্ডুলিপিটা অন্তত দেখতে চাই। সেটার ভূমিকা পড়ে হোক বা সিনপসিসের মাধ্যমে যদি কোনো পাণ্ডুলিপি বুঝতে পারি, পাণ্ডুলিপিটা পড়ার আমি মোটামুটি চেষ্টা করি। একসময় আমরা সুকুমার রায়ের মধ্যে দেখছি যে অসংখ্য ইলাস্ট্রেশন, অল্প লেখা, আবার ওই জায়গাটা হয়তো ফিরে আসতেছে। এখন 4 কালার প্রিন্টিং, অনেক কালারফুল ব্যাপারগুলো কাজ করে। এখন আমরা রং তুলির ব্যবহার করি এই কারণে যে আমাদের বৈচিত্র্যতা আনার জন্য। আমার যদি একটা মুক্তিযুদ্ধের গল্প হয়, সেই মুক্তিযুদ্ধের গল্পের বইয়ে আমি তো শুধুমাত্র গ্রাফিক্স দিয়ে বোঝানো সম্ভব নয়। প্রযুক্তি এবং আমাদের যে রং টং সব মিশ্রণে আসলে একটা প্রচার তৈরি হয়। বইয়ের মলাট, লেখকের ললাট, পুরাণ হলেও চির নতুন এই কথা। তাই যুগের হাওয়ায় প্রচ্ছদ তৈরিতে প্রযুক্তির নির্ভরতা অধিক হলেও তুলির আঁচড়ের আবেদন এখনও আছে বলে মনে করেন শিল্পীরা। সুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশীয় ফুটবল ও ফুটবলারদের নানা দিক নিয়ে প্রকাশিত হলো ত্রৈমাসিক ম্যাগাজিন হুইসেল। সন্ধ্যায় বসুন্ধরা কিংস ক্লাবে এই ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের ফুটবলের বর্তমান, অতীত, ফুটবলারদের নানা দিক, বিশ্ববিখ্যাত ফুটবলারদের জীবনী নিয়ে সাজানো হচ্ছে এই ম্যাগাজিন। তরুণ ফুটবলারদের কথাও তুলে ধরা হবে এই সাময়িকীতে। ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের ফুটবল বিশ্ব প্রত্যেকটি খাতে, হকি থেকে ক্রিকেট, ক্রিকেট থেকে ফুটবল, তারা কিংসকে সহযোগিতা করে। এবারে জানাবো সংস্কৃতির খবর। শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত উৎসব। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 2 দিনের উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সালে যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের। 10 বছরে এই বিভাগ থেকে তৈরি হয়েছে অজস্র গুণী ও দক্ষ সঙ্গীত শিল্পী। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের গানে গানে শুরু হয় এই উৎসব। বাংলাদেশের যে 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সঙ্গীত আছে বিভাগ, সেখানের শিক্ষকরা উপস্থাপন করছেন এখানে, প্লাস 2টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আসছেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং লালন ফকিরের গানের সুরে সুরে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পীরা। এবছর সঙ্গীত বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত উর্মি ঘোষের হাতে তুলে দেওয়া হয় নীলুফার ইয়াসমিন সম্মাননা ও বৃত্তি। স্বর্ণপদক, সম্মাননা, এগুলো আসলে মানুষের দায়িত্ব আসলে অনেক অনেক বাড়িয়ে দেয়। যাই লাভ করেছি আমাদের সম্পূর্ণটাই আসলে আমার শিক্ষকদের অনেক অনেক চেষ্টা, আমার মা বাবা। শিক্ষক শিক্ষার্থীদের খেয়াল পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীতের বর্ণিল সুরধারায় মুখরিত হয় সঙ্গীত উৎসব। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। রংপুরে শুরু হলো 5 দিন ব্যাপী বিভাগীয় জলরং কর্মশালা। দুপুরে রংপুর চারুকলা একাডেমির আয়োজনে সাহিত্য পরিষদ হল রুমে কর্মশালার উদ্বোধন করা হয়। বরেণ্য জলরং শিল্পী মিন্টুদের পরিচালনায় কর্মশালায় ঢাকা, রাজশাহী, লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের 30 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। 30শে জানুয়ারি পর্যন্ত তাজহাট, জমিদার বাড়ি, কারমাইকেল কলেজ এবং তিস্তাপাড়ের বিভিন্ন স্থানের ছবি আঁকবেন শিক্ষার্থীরা। পরদিন রংপুর টাউন হল মাঠে উন্মুক্ত প্রদর্শনী এবং সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হবে কর্মশালা।